ভাই স্থির তড়িতের প্রশ্ন কঠিন লাগে। আসলে প্রশ্ন কঠিন না, তোমাদের সলভ করার মেথডটা একটু কঠিন। আর কঠিন টাইপ বলতে বোঝায় ভেক্টর এবং স্থির তড়িতের কনসেপ্টের মিক্সচারে করা একটা টাইপের ম্যাথ। তো এই ম্যাথের টাইপগুলো আসলে অনেক কমন। এইচএসসি বোর্ড পরীক্ষা, তারপরে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা, সব পরীক্ষার জন্যই এই টাইপটা আসলে অনেক কমন এবং অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরও তোমাদের এই টাইপে একটু ল্যাকিংস থেকে যায়, একটু ভয় থেকে যায়। তো আজকে আমি ঠিক তোমাদের এই ভয়টা দূর করার জন্য আর এই টাইপটা অনেক সহজভাবে উপস্থাপন করে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য একটা কোয়েশ্চেন সিলেক্ট করেছি। কোয়েশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের একটা কোয়েশ্চেন, অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, অনেক কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, স্থির তড়িতেরই কোয়েশ্চেন, বাট ভেক্টরের একটু বেসিক জানা লাগে। ভেক্টরের বেসিকটা না জানা থাকলে তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবা না। তো আসো, যতটুক বেসিক আমাদের দেওয়া দরকার আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব, এবং এই ম্যাথটা সলভ করার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব যে এই টাইপটা আসলে এত কঠিন না, অনেক সহজ একটা টাইপ। আর এই টাইপের পরবর্তীতে তোমাদের কোনো রকমের ভয়ভীতি থাকবে না আশা করি। তো চলো বেশি কথা না বললে আমরা কোয়েশ্চেনটা কি বলছে সেটা আগে দেখি। তো দেখো, ঢাকা বোর্ড 2024 সালের কোয়েশ্চেনের ফার্স্টে তোমরা একটা চিত্র লক্ষ্য করতে পারবা। দেখো, তোমরা ফার্স্টে একটা চিত্র লক্ষ্য করতে পারবা। এই যে চিত্র, এই চিত্রটাতে কি দেওয়া আছে? এই চিত্রে দেওয়া আছে হচ্ছে চিত্রে PQR একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে ফাইন, চিত্রে PQR একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। চিত্রানুসারে P বিন্দুতে স্থাপিত বস্তুটি ভারসাম্যভাবে ঝুলে থাকবে কিনা তা পরীক্ষা করা হয়েছে বা হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুইটা বাহু সমান সমান হয়, তাই এই যে দেখো এই দুইটা বাহু সমান, তাদের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2। ঠিক আছে, এই দুইটা দৈর্ঘ্যই আমাদের লাগবে, তাই দেওয়াও আছে। আবার P বিন্দুতে একটা বস্তু ঝোলানো আছে, যেই বস্তুটার ভর হচ্ছে 1 কেজি। তো এই যে এখানে আবার 90 ডিগ্রি কোণও দেওয়া আছে, তো সব দেওয়া আছে। আমরা জাস্ট এবার কোশ্চেন কি কি চাইছে সেটা দেখি। দেখো, ক নাম্বারে চাইছে হচ্ছে শান্ট কি, খ নাম্বার হচ্ছে কারশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণ নীতি মেনে চলে কিনা। আচ্ছা, নাইস কোয়েশ্চেন। উদ্দীপকের P বিন্দুতে বিভবের মান কত? বিভবের মান চাইছে, একবার ইজি একটা কোয়েশ্চেন। লাস্টই উদ্দীপকের P বিন্দুতে স্থাপিত বস্তুকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, কোয়েশ্চেনটা আসলে অনেক সহজ, ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখি চলো কিভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারি। তো ফার্স্টে দেখো, ক আর খয়ের অ্যান্সারটা এখানে দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে তোমরা কি করতে পারো, জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আর আমি একটু বুঝাই শান কাকে বলে, জিনিসটা আমি একটু বুঝাই যে শান কাকে বলে। দেখো, আমরা একটা বর্তনীর বিভব, বর্তনীর বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য কি মিটার ব্যবহার করি বলো তো? গ্যালভানোমিটার ব্যবহার করি। এখন গ্যালভানোমিটারের রোধটা আসলে অনেক বেশি থাকে। গ্যালভানোমিটারের রোধ অনেক বেশি থাকার ফলে গ্যালভানোমিটার দিয়ে যদি কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে চায় তাহলে সেখানে বিদ্যুতের লস অনেক হয়ে যায়। কিন্তু আমরা কি লস চাই? আমরা আসলে কখনোই লস চাই না। আমরা চাই বিদ্যুৎটাকে যত কম অপচয় করা যায়, যত বেশি সাশ্রয় করা যায় তত ভালো। তাই আমরা কি করি, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে একটা অতি স্বল্প মানের একটা রোধ অ্যাড করে দিই। যার ফলে কি হয় দেখো, যার ফলে আমি তোমাদেরকে বুঝাই। দেখো যে এই যে এখানে ধরো একটা গ্যালভানোমিটার জি, এই দেখো এখানে একটা খুবই অল্প মানের রোধ শান্ট। ধরো গ্যালভানোমিটারের রোধ হচ্ছে সাপোজ 1000 ওহম, আর শান্টের রোধটা হচ্ছে 1 ওহম, এরকম একটা রেশিও থাকে। তো যখন আমরা এই যে স্বল্প মানের একটা রোধ এদিক দিয়ে যুক্ত করে দিই সমান্তরালে, তখন এখান দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ আইটা যাবে সে এই দিক দিয়ে অনেক অল্প পরিমাণে যাবে, বাট বেশিরভাগ আই কী হয়ে যাবে, এটার মধ্যে দিয়ে পাস হয়ে যাবে। কারণ এখানে সে তার জন্য সুইটেবল, যে পথে কাটা কম সেই পথেই তো আমরা যাওয়ার চেষ্টা করবো, তাই না? যেই পথে আমাদের বাধা কম থাকবে, যেই পথে আমাদের জন্য যেতে সহজ হবে, আমরা তো সেই পথেই যাবো, তাই না? ঠিক সেইমভাবে বিদ্যুৎ প্রবাহটাও কী করে, তার জন্য বাধা কম হচ্ছে রোধ 1 ওহমে, তো সে ওই পথটাই বেছে নেয়, ওই পথটা দিয়ে বেশিরভাগ বিদ্যুৎ প্রবাহ কি হয়, চলে যায়। যার ফলে কি হয়, গ্যালভানোমিটারে অল্প পরিমাণের বিদ্যুৎ প্রবাহ প্রবেশ করে এবং রোদের পরিমাণ বেশি হওয়ার ফলে ওই অল্প পরিমাণের যে বিদ্যুৎ প্রবাহটা সেটার থেকে অল্প পরিমাণের যে আমাদের বৈদ্যুতিক লস সেটা হয়ে থাকে, যার ফলে আমরা লসটা অনেকাংশে কমাইতে পারি। তো এই যে স্বল্পমানের যে রোধ, এই স্বল্পমানের রোধের নাম হচ্ছে শান্ট। বোঝা গেছে? দেখো বলা আছে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাতে অতিরিক্ত প্রবাহ যেতে না পারে সেই উদ্দেশ্যে এর সাথে স্বল্পমানের যে রোধ সমান্তরালে যুক্ত করা হয়, তাই শান্ট। বোঝা গেছে? এবার আসো খ নাম্বারটাতে বলা হয়েছে যে তোমাদের
কিরশফের সূত্র বা কারশফের লতে, কারশফের যে ফার্স্ট লটা, সেই লটা কি শক্তি সংরক্ষণশীল সূত্র মেনে চলে কিনা। তো সবসময় আমরা জানি কারশফের ফার্স্ট লটা হচ্ছে, ধরো একটু আইকা দেখাই তোমাদেরকে, সাপোজ এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এই 3টা লাইন ধরলাম। তো যদি এই 3টা লাইনে এই বিন্দু দিয়ে I1 আর I2 প্রবেশ করে, আর এদিক দিয়ে যদি I3 বের হয়ে যায়, তাহলে I1 প্লাস I2 ইকুয়ালস টু হবে কত? I3। বা তুমি যদি এটাকে একটু সুন্দর মতো গুছিয়ে লিখো, I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু কত হবে? 0। বোঝা গেছে? তো 0 হলে তো এখানে দেখো তো যতটুক পরিমাণ শক্তি প্রবেশ করতেছে এই বিন্দুতে, ঠিক ওটুক পরিমাণ, ঠিক সেইটুকু পরিমাণ কি শক্তি বের হয়ে যাচ্ছে না? দেখো I1 আর I2 ধরো এখানে যদি 5 হয়, এটাও যদি 5 হয়, তাহলে এই দিকে যে বের হয়ে যাবে, এই বের হয়ে যাওয়া বিদ্যুতের পরিমাণটা হবে 10। মানে যতটুকু এই বিন্দুতে প্রবেশ করতেছে ঠিক ততটুকু পরিমাণ বিদ্যুৎ কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আর আমরা জানি কি শক্তির কোনো অপচয়ও নাই, শক্তির কোনো সৃষ্টিও নাই, বিদ্যুৎ কি একটা শক্তি না? তো তার মানে কি কারশফের যে ফার্স্ট লটা সুন্দরভাবে কি এই লটা মেনে চলে না, যে শক্তি সংরক্ষণশীল নীতিটা মেনে চলে না? আসলেই মেনে চলে। তো এটাই বাংলায় বলা আছে, দেখো কারশফের সূত্র অনুসারে কোনো বর্তনীর যে কোনো বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট সময়ে আগত ও নির্গত মোট প্রবাহের যোগফল কত? 0। যেহেতু একই সময়ে প্রবাহের হিসাব করা হয়, তাই ওই বিন্দুতে আগত ও প্রস্থানকৃত মোট চার্জের যোগফলও 0 হবে। অর্থাৎ ওই বিন্দুতে যে পরিমাণ চার্জ প্রবেশ করে ঠিক সেই পরিমাণ চার্জ কি হয়ে যায়? প্রস্থান করেছে, যেটা একটু আগে বুঝাইছি তোমাদেরকে। অতএব বর্তনীতে কোনো প্রকার অতিরিক্ত চার্জ সৃষ্টি বা চার্জের বিলোপ ঘটে না। তাই বলা যায় যে কারশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণশীলতার নীতি কি করে? মেনে চলে। আশা করি দুইটা কোয়েশ্চেন অনেক সহজ, তোমরা পারছো। তো এবার আসো আমরা মেইন যে ম্যাথ গ আর ঘ, এই ম্যাথে চলে যাই। দেখো তো গ নাম্বার ম্যাথটাতে আমাদের কি বলছে? গ নাম্বার ম্যাথটা বলছে উদ্দীপকের পি বিন্দুতে বিভবের মান কত? এই যে পি বিন্দুতে বিভবের মান কত? তো চলো ম্যাথটা করি। বিভব, দেখো বিভবের যদি কোনো রকমের কোয়েশ্চেন আসে খুশি হয়ে যাবা, কারণ কি বিভবে কোনো রকমের ভেক্টরের কোনো কনসেপ্ট নাই, কারণ কি বিভব একটা স্কেলার রাশি, বিভবে জাস্ট নর্মাল যোগ বিয়োগ। তো চলো দেখো ম্যাথটা আমি কীভাবে করি। দেখো এই জায়গায় পি বিন্দু, আর এই জায়গায় কিউ থেকে পি এর ডিস্টেন্স কত? 2√2 মিটার। আবার আর থেকে 2√2 মিটার দূরত্বে কি পি অবস্থিত, মানে পি কিউ এর ডিস্টেন্স হচ্ছে 2√2, পি আর এর ডিস্টেন্সও কত? 2√2। তাহলে আমি এখানে লিখি পি কিউ এর ডিস্টেন্স হচ্ছে 2√2 মিটার, তারপরে পি আর এর ডিস্টেন্সও হচ্ছে কি 2√2 মিটার, যেটা আমাদের অনেক কাজে দিবে। এবার দেখো তো ভাইয়া, ঠিক সেম মানের দুইটা চার্জ কিউতেও আছে আবার আরতেও আছে। দেখো তো এই যে কিউতে কত মানের চার্জ আছে? 1.5 × 10⁻৯। ঠিক সেম আরেও 1.5 × 10⁻৯ কুলম চার্জেরই দুইটা চার্জ আছে। তো এই চার্জের জন্য দেখো কিউ চার্জের জন্য কি হবে? পি বিন্দুতে একটি বিভব উৎপন্ন হবে, আবার আর চার্জের জন্য কি হবে? পি বিন্দুতে আরেকটি বিভব উৎপন্ন হবে। কিন্তু এটা আসলে ভেক্টর রাশি না, তার মানে এখানে জাস্ট ভেক্টরের নর্মাল যে সূত্রটা আছে না, 1/4πε0 ডিভাইডেড বাই ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, ঠিক জাস্ট ওই সূত্রটা বসে যাবে। দেখো আমরা ম্যাথটা করি, আরও সহজভাবে আমি সূত্রটা লিখে দিই। কী করবা তোমরা আসলে, যে বিভব ভি, পিতে বিভব ভি যদি হয় তাহলে 1/4πε0 ইন্টু Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই আর। জাস্ট সিম্পল, মানে আরটাও তোমরা চাইলে কি বাইরে বের করতে পারো। আর এর মান কত দেখো তো? 2√2 না, এই জায়গাও 2√2, এই জায়গাও 2√2, মানে আর এর মানটাও উভয় ক্ষেত্রেই সেম। তো যখন পি কিউ এর দূরত্ব এবং পি আর এর দূরত্ব সেম, মানে আরটা সেম, আবার কিউও সেম, তখন তোমরা জাস্ট কী করবা? এই ডিরেক্ট সূত্রটা দিয়ে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। আবার যদি কেউ চাও যে ডিরেক্ট না ভাই আমি আলাদা আলাদা করে করবো, আমার কাছে এই ডিরেক্ট সূত্রটা একটু কঠিন লাগে, তাহলে আলাদা আলাদাভাবে বের করো। চলো, যদি পি কিউ এর জন্য যে পি এ বিভবটা হয়, সেই বিভবটা যদি পি কিউ হয়, তাহলে এটা সূত্র কি? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। এখানে কিউ এর মান কত? 1/4πε0 এর মান তোমরা জানো 9 × 10⁹ ইন্টু কিউ এর মান কত বলো তো? 1.5 × 10⁻৯ ডিভাইডেড বাই, এবার দেখো নিচে যে দূরত্বটা কিসে? দূরত্বটা এই যে পি কিউ এর দূরত্ব 2√2। জাস্ট সিম্পলি এবার এখানে আমরা কি করব? বিভবের সূত্র, বা আমরা এবার ক্যালকুলেশনটা করে জাস্ট এটার অ্যান্সারটা পেয়ে যাব। দেখো ক্যালকুলেশন আমি করি, 9 × 10⁹ ইন্টু 1.5 × 10⁻৯ ডিভাইডেড বাই 2√2 শেষ। তো এটার মান আসছে হচ্ছে 4.773 ভোল্ট, তাই না? বিভবের কি ভোল্ট। আবার ধরো সাপোজ এবার আর এর জন্য একটা হবে না,
আর এর জন্য পি বিন্দুতে একটা বিভব উৎপন্ন হবে, তো সেটা যদি আমি আর পি ধরি তাহলে সেম সূত্র 1/4 এপসিলন নট কিউ ডিভাইড বাই আর, সেম একবারে সেম মান আসবে 9 × 10⁹ ইন্টু কিউ এর মান কত 1.5 × 10⁻৯ ডিভাইডেড বাই 2√2, এটার মানও কত আসবে দেখো সব মান সেম 4.773। তাহলে এবার যে মোট বিভব আমাদের কি পি বিন্দুতে একটা মোট বিভব আছে না, পি এর মধ্যে কিউ এর জন্য একটা বিভব গেল, আর এর জন্য একটা বিভব গেল, তাহলে পি বিন্দুতে মোট বিভবটা কত, দুইটা বিভবের জাস্ট যোগফল। কারণ কি বিভব আসলে স্কেলার রাশি, বিভবে কোনো ভেক্টরের কনসেপ্ট নাই, তো আমরা সুন্দরভাবে বিভব দুইটা যোগ করে ফেলবো। তাহলে মোট বিভব পি বিন্দুতে, তাহলে মোট বিভব পি বিন্দুতে লিখে আমরা দেই, যদি ভি হয় তাহলে জাস্ট কি হবে পি কিউ প্লাস ভি আর কিউ, শেষ। সরি পি কিউ আর কিউ না, পি হচ্ছে কিউপি আর হচ্ছে ভি হচ্ছে আরপি, দ্যাটস ইট। তাহলে 4.773 প্লাস 4.773, তাহলে কত আসে দেখি তো, যোগ 9.55 ভোল্ট। তাহলে পি বিন্দুতে মোট বিভব আমরা কত পাইলাম 9.55 ভোল্ট। আসলে বিভব কি অনেক সোজা না, বিভব আসলে অনেক সোজা। বিভব নিয়ে বিভবের ম্যাথ আসলে সবসময় খুশি হয়ে যাবে যে 3 মার্ক অনেক একবারে তোমাদের হাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো লাস্ট যে ম্যাথটা ঘ নাম্বার ম্যাথটা 4 মার্কের ম্যাথটা, এই ম্যাথটা এই যে ভেক্টর আর স্থির তড়িতের কনসেপ্ট মিলিয়ে দিয়েছে। দেখো কি বলছে যে উদ্দীপকের পি বিন্দুতে স্থাপিত বস্তুকে শূন্যে ঝুলিয়ে রাখা যাবে কিনা। এই জায়গায় আমরা কি করব, এই জায়গায় আমরা একটা সুন্দর চিত্র আঁকাই। দেখো এই যে এখানে চিত্রটা দেওয়া আছে, আমি চিত্রটা তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো কিউ থেকে পি এর ডিস্টেন্স কত 2√2, আবার আর থেকে পি এর ডিস্টেন্স কত 2√2, এইটুকু জানা আছে। এবার দেখো পি বিন্দুতে একটা বস্তু ঝুলানো আছে যার ওয়েট কত, ওয়েট 1 কেজি। এখন সবসময় মাথায় রাখবা ওজন কই কাজ করে, ওজন ঠিক লম্ব বরাবর নিচের দিকে কাজ করে, ওজন ঠিক লম্ব বরাবর নিচের দিকে কাজ করে। তার মানে এই যে দেখো এই বস্তুটার ওয়েট ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে। এখন কত কাজ করবে চলো এটা আমরা বের করে ফেলি আগেই। তাহলে ডাব্লিউটা কত, ডাব্লিউ কষ্ট আমরা সবাই জানি mg, রাইট। এম সমান কত 1 কেজি ছিল, আর জি এর মান কত 9.8, যেহেতু পৃথিবীতে আসি আমরা এত নিউটন, তার মানে 1 × 9.8 দিলে কত হয় 9.8 নিউটনই হয়। তার মানে নিচের দিকে যে ডাব্লিউটা কাজ করতেছে সেটা কত 9.8 নিউটন। এবার আসো দেখো তো চার্জের জন্য স্থির তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয় না, একটি বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয়, যার ফলে দেখো কিউ বিন্দুতে একটা চার্জ আছে, আবার আর বিন্দুতে একটা চার্জ আছে। কিউ বিন্দুর যে চার্জ আর পি বিন্দুর যে চার্জ, এই দুইটার জন্য একটা আকর্ষণ বলের ক্রিয়েট হবে, যেটা কোন দিকে যাবে বলো তো, এই যে F1 দিকে যাবে। আবার আর এর যে চার্জ আবার পি এর যে চার্জ, এই দুইটা চার্জের জন্য আরেকটা বল ক্রিয়েট হবে, সেটা আবার কোন দিকে যাবে বলো তো, F2 দিকে যাবে, তাই না। এবার দেখো তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটাও কি 90 ডিগ্রি না, বুঝতে পারছি। কারণ কি পরস্পরের বিপ্রতীপ কোণ কি সমান না। তাহলে F1 এর ডিরেকশন এইদিকে, F2 এর ডিরেকশন এইদিকে, এদের মধ্যবর্তী যে থেটা বা আলফা, এই আলফাটা কত 90 ডিগ্রি। তাহলে আসো আমরা এই জিনিসগুলা লিখে ফেলি যে কিউ এর জন্য যে বল তা F1, আবার আর এর জন্য যে বল তা কি F2, আর এই দুইটার যে মধ্যবর্তী কোণ F1 F2, এই কোণটা হচ্ছে কত বলো তো, সাপোজ ধরি আলফার মান কত 90 ডিগ্রি। এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসো তো জাস্ট সিম্পল একটা স্থির তড়িতের সূত্র, স্থির তড়িতের বলের সূত্র আমরা সবাই জানি। দেখো F সমান কি, F সমান 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই কত ডি স্কোয়ার না। এবার বলো তো পি বিন্দুতে আসে হচ্ছে 1 কুলম চার্জের আধান, মানে 1 কুলম চার্জ। কিউ বিন্দুতে যে চার্জটা আছে বা সেটাকে যদি আমরা Q1 হিসাবে ধরি, দেখো পি বিন্দুর যে চার্জটা সেটাকে যদি আমরা Q1 হিসাবে ধরি তাহলে পি বিন্দুতে চার্জ আছে কত কুলম 1 কুলম। আবার কিউ বিন্দুতে যে চার্জ সেটাকে আমরা যদি Q2 ধরি সেটা কত আছে 1.5 × 10⁻৯ কুলম আছে, তাই না। আর এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স ডি সেটা কত 2√2 না, কিছুক্ষণ আগে পড়ে আসছি। তাহলে সুন্দর মতো এইগুলা সব এখানে বসায় দাও, দেখো কি আসে
4 pi epsilon naught 1 into 1.5 into 10 inverse 9 divided by 2 root 2 whole square। তাহলে আসো এটার আমরা ইয়া করি, কত হয় দেখি, 9 into 10 to the power 9 into 1 into 1.5 into 10 inverse 9 divided by 2 root 2 whole square, 2 root 2 whole square। এটার মানটা হয় হচ্ছে 1.6875 নিউটন। দ্যাটস ইট। তাহলে তারপরে দেখো আমরা কিউ এর জন্য যে পিতে যে বলটা F1 সেটা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, F1 পেয়ে গেলাম। তাহলে এবার F2 নির্ণয় করতে হবে। F2 আমরা কিভাবে নির্ণয় করব, F2 একবারে সেম ক্যাটাগরির, সূত্রটা বাইর করো 1/4 পাই এপসাইলন নট Q1 কিন্তু Q2 ডিভাইড বাই কত, D স্কোয়ার। এখানেও Q1 এর মান কত, 1 কুলম, Q2 এর মান কত, 1.5 ইন্টু 10 ইনভার্স 9 কুলম, আর D এর মান কত, 2 root 2। তার মানে সবই আগের মতো, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1 ইন্টু 1.5 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই 2 root 2 হোল স্কোয়ার। তাহলে দেখো মান সেমই আসবে, 1.6875 নিউটন। এত নিউটন আসছে। তো এখন আমাদের কি মোট যে নিট বলটা সেটা পেয়ে গেছি না? তো তোমরা সবসময় সবাই ভালো মতোই জানো যে দুইটা যদি সমান সমান ফোর্স হয়, দেখো এখানে খেয়াল কইরা যে F1ও যা F2ও তাই সেম, যদি দুইটা সমান সমান বল দুই দিকে যায় তাহলে এদের ঠিক মাঝ বরাবর কি তাদের যে লব্ধি বল সেটা কাজ করে। তাহলে মাঝ বরাবর লব্ধি বল Fটা কাজ করতেছে। তো আসলে আমরা এটা বাইর করি, লব্ধি বল F সমান সমান কত, লব্ধি বল F বা মোট বল F সমান সমান কত বলো তো, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 ইন্টু F2 ইন্টু কস 90 ডিগ্রি, রাইট? কারণ কি F1 আর F2 এর মধ্যবর্তী কোণ কত ছিল, 90 ডিগ্রি ছিল। কিন্তু সূত্রটা পুরোটার উপরে কি যাবে, রুট যাবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান 0। তার মানে এই পুরাটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের লাস্টে থাকতেছে কত, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। জাস্ট এই দুইটার ক্যালকুলেশন করো, F1 আর F2 মান কত সেম, যেহেতু F1 আর F2 মান সেম, বা তোমরা ডিরেক্ট ক্যালকুলেশন করো এই জায়গায়। অ্যান্সারটা কত জানি ছিল, 1.6875 রুট ওভার অফ অ্যান্সার স্কোয়ার প্লাস অ্যান্সার স্কোয়ার। তাহলে আসছে হচ্ছে আমাদের 2.386 নিউটন। আচ্ছা, এবার আমরা যদি আবার একটু চিত্রটা আঁকাই, এদিকে খেয়াল করো, দেখো চিত্রটাতে আবার যাই আমরা, যদি দেখো খেয়াল করো, তাহলে এই যে দেখো এই যে F আর এই যে W তারা কি পরস্পর বিপরীত দিকে না? তার মানে F আর W যদি সমান হইতো, F আর W যদি সমান হইতো তাহলে কি এরা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিত, যার ফলে এই যে বস্তুটা সেখানে কি করতো, শান্তিমতো ভারসাম্য সহিত ওইখানে অবস্থান করতে পারতো। বাট এই জায়গায় দেখো তো ডাব্লিউটা কি এফ এর চেয়ে বড়, তাই না? এই জায়গায় ডাব্লিউটা কি এফ এর চেয়ে বড়, যার ফলে কি হয়েছে যে এই যে বস্তুটা সেটা কি নিচের দিকে পড়ে গেছে। তার মানে ভারসাম্য বজায় রাখতে পারে নাই। যদি এই যে এফ বলটা আর যদি ডাব্লিউ বলটা এক মানে সেম হইতো বা এদের মান যদি সমান হইতো তাহলে কি হইতো, দুইটা ক্যান্সেল আউট হয়ে এই বলটা, এই যে বস্তুটা সেটা ভারসাম্যের সহিত এই জায়গায় থাকতে পারতো। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে বলো তো, যেহেতু ডাব্লিউ বড় এফ এর থেকে, তাই বস্তুটি ভারসাম্যহীন হয়ে পড়বে। ভারসাম্যহীন হয়ে কোথায়, নিচের দিকে পড়ে যাবে। ব্যাস, অনেক সহজ একটা ম্যাথ ছিল। জাস্ট হ্যাঁ, একটুখানি কনসেপ্ট তোমাদের মাথায় রাখা লাগবে ভেক্টরের আর স্থির তড়িতের, দুইটা কনসেপ্ট যদি আর দুইটার বেসিক যদি তোমাদের ভালো মতো ক্লিয়ার থাকে তাহলে এই ম্যাথ তোমাদের জন্য কোনো ব্যাপারই না, অনেক সহজ একটা ম্যাথ। তো এটাই ছিল তোমাদের পুরা ম্যাথটার সামারি, বা ম্যাথটা কীভাবে সলভ করা যায়, একবারে সহজভাবে কীভাবে সলভ করা যায় একবারে ভাঙা তোমাদের বুঝাই দিলাম। তো এরপরে তোমাদের কি সমস্যা বা কোথায় সমস্যা থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো সেটা দেখে আমরা পরবর্তীতে তোমাদের এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। টিল দেন স্টে সেফ,
বাসায় থাকো, ভালো করে পড়ালেখা করো। যারা সামনে পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা, তাদের জন্য বেস্ট অফ লাক। এই টাইমটা কাজে লাগাও, নষ্ট করো না, ঘোরাফেরা করে নষ্ট করো না, আড্ডাবাজি করে নষ্ট করো না, ভালোভাবে পড়ালেখা করো, সামনে পরীক্ষাতে ভালো কিছু একটা করবা। তো এই দোয়া দিই তোমাদের জন্য। ঠিক আছে, থাকো। আসসালামু আলাইকুম।